সম্প্রতি বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সংগঠিত চুক্তিটি এটা কোনো চুক্তি নয়, এটাকে আমরা দাসপত্র হিসেবে চিহ্নিত করতে পারি। কারণ একটা চুক্তি হইতে গেলে উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে থাকতে হবে এবং সেখানে একটা সামঞ্জস্য থাকতে হবে। এই চুক্তিটি মোটামুটিভাবে খুবই একপাক্ষিকভাবে হয়েছে এবং এই চুক্তির ফলে বাংলাদেশের যে কৃষি শিল্প এবং এখানকার স্বাস্থ্য খাত, জাতীয় নিরাপত্তা, জাতীয় স্বার্থগুলো ব্যাপকভাবে হচ্ছে উজ্জ্ব থেকে গেছে আর কি। যদি এই চুক্তির আমরা শর্তগুলোর দিকে তাকাই তাহলে আমরা দেখব যে বাংলাদেশকে প্রায় 131টি শর্ত পালন করতে হবে, বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্রকে শুধুমাত্র 6টি শর্ত পালন করতে হচ্ছে। এই শর্ত পালনের জায়গা থেকে আমরা দেখি যে চুক্তিটা কতটা সাংঘর্ষিক বাংলাদেশের স্বার্থের সাথে। এবং চুক্তির ভেতরে যে শর্তগুলো আরোপ করা হয়েছে আমরা দেখলাম এই চুক্তির মধ্যে হচ্ছে বলা হয়েছে যে বাংলাদেশকে হচ্ছে 15 বছরে 1,80,000 কোটি টাকার এলএনজি হচ্ছে বেশি দামে হচ্ছে ক্রয় করতে হবে। এই চুক্তির শর্ত হিসেবে আছে যে আন্তর্জাতিক দাম, সেই দামের বেশি অর্থাৎ $75 থেকে $80 বেশি দামে আমাদের 7 লক্ষ টন গম ক্রয় করতে হবে। একই সাথে আন্তর্জাতিক বাজারের দামের থেকে বেশি দামে সয়াবিন আমাদেরকে বা সয়াবিনজাত পণ্য আমাদেরকে ক্রয় করতে হবে 26 লাখ টন। এই যে আরোপগুলো এখানে করতেছে, একই সাথে আরও এখানে বলা হয়েছে যে তুলো, ফলমূল, কৃষি পণ্য সেগুলো আমাদের হচ্ছে বেশি দামে ক্রয় করতে হবে এবং আমাদের এই জিনিসগুলো আনার জন্য, পরিবহনের জন্য 14টা বোয়িং কিনতে হবে 37,000 কোটি টাকার। ফলে আমাকে যানবাহনও আমাকে হচ্ছে ক্রয় করতে হচ্ছে। একই সাথে আমরা এখানে দেখি যে এই চুক্তির মধ্যে যে সামরিক যে বিধিবিধানগুলো আরোপ করা হয়েছে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে হচ্ছে সামরিক হচ্ছে সরঞ্জামগুলো হচ্ছে ক্রয় করতে হবে, অন্য কোনো দেশের কাছ থেকে সেই সামরিক সরঞ্জামগুলো হচ্ছে ক্রয় করা যাবে না। একই সাথে অন্য কোনো দেশের সাথে আসলে বাণিজ্য চুক্তিটাও করা যাবে না। ওখানে বলা হচ্ছে, এই চুক্তির মধ্যে বলা হচ্ছে যে কোনো দেশের সাথে বাণিজ্য করতে গেলে অবশ্যই আমেরিকার হচ্ছে অনুমতি লাগবে। তার ফলাফল আমরা ইতিমধ্যে পেয়েছি যে এই সময়ে জ্বালানি সংকটকে কেন্দ্র করে বাংলাদেশে যে ভয়াবহতা তৈরি হয়েছিল, বাংলাদেশে কৃষক তার হচ্ছে জ্বালানি পাচ্ছে না, সেচ দিতে পারছে না, তার জমিতে সে হচ্ছে সেচ কার্য পরিচালনা করতে পারতেছে না, কিন্তু সে একই সাথে ডিজেলও পাচ্ছে না, তেলও পাচ্ছে না। তো আমরা এই সময় দেখলাম যখন রাশিয়ার কাছে গিয়ে তাকে তেল কিনতে হবে তখন আমেরিকার কাছে গিয়ে তাকে হচ্ছে অনুমতি চাইতে হচ্ছে। ফলে এই চুক্তির কিন্তু ফলাফল ইতিমধ্যে আমরা সেটা টের পাচ্ছি। এটা সামনের দিনে এর ভয়াবহতাটা হয়তো বা আমাদের সামনে আরও বেশি প্রকট হবে আর কি। একই সাথে এই চুক্তির মধ্যে যে জিনিসগুলো আরও আরোপ করা হয়েছে যে শুল্ক ছাড়ের যে ব্যাপারটি, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র বা প্রায় হচ্ছে 6,000-এরও অধিক পণ্য এখানে রপ্তানির ক্ষেত্রে শুল্ক ছাড় পাবে, বিপরীতে বাংলাদেশ পাচ্ছে কত, মাত্র 1,500-এর মতো, অর্থাৎ 1600 প্লাস আর কি পণ্যের শুল্ক ছাড় সে হচ্ছে বাংলাদেশ হচ্ছে পাবে। তো এই চুক্তির কিন্তু শর্তই এরকম করে আগাচ্ছে। একই সাথে এখানে ডিজিটালাইজেশন যা আছে, অর্থাৎ বিভিন্ন কাস্টম কিংবা এখানকার যে অর্থনৈতিক জায়গায় যে সমস্ত হচ্ছে প্রযুক্তি বা সফটওয়্যার আমরা ব্যবহার করতেছি সেইটা আসলে আমেরিকার কাছ থেকে হচ্ছে আমাদেরকে নিতে হবে এবং এর ফলে আমাদের জাতীয় অর্থনীতির সমস্ত ডাটা আমেরিকার হাতে থাকবে এবং সে ওইটাকে হচ্ছে ব্যবহার করতে পারবে নানা জায়গা থেকে এবং সেই জায়গাগুলো এখানে স্পষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যদি মোটা দাগে এই চুক্তিটার দিকে একটু খেয়াল করি তাহলে আমরা এই চুক্তিটার পাশে আমাদের নিজস্ব স্বাধীনতা বলতে এখানে আর কিছুই থাকছে না। আমি কার সাথে বাণিজ্য করব, কোন তার বিনিময়ে কী হারে করব, বা কার সাথে আমার সুবিধা হলে কার সাথে যাব, কার সাথে বাণিজ্য করব, এই ধরনের স্বাধীনতাগুলো কোনোভাবেই এখানে থাকছে না। একইভাবে এই চুক্তির আরেকটা ভয়ঙ্কর দিক হচ্ছে যে আমেরিকা যদি কোনো রাষ্ট্রের উপর নিষেধাজ্ঞা দেয় কিংবা কোনো বাণিজ্য যুদ্ধও পরিচালনা করে তাহলে ওই বাণিজ্য যুদ্ধের কিন্তু শরিক বাংলাদেশকে হতে হবে, এর বাইরে কিন্তু সে আসলে যেতে পারবে না। অর্থাৎ আমরা যদি এর ভয়াবহতার দিকে একটু তাকাই, এই বাংলাদেশে বর্তমানে যে সমস্ত রাষ্ট্রে, বিশেষত আমি যদি দেখি রাশিয়া এবং চীনের যে পরিমাণ বিনিয়োগ এখানে আছে, অলরেডি আছে, সেই বিনিয়োগের জায়গাগুলো বাংলাদেশ তাহলে কীভাবে সমাধান করবে, তার সাথে কীভাবে তার সম্পর্কটা হচ্ছে বজায় রাখবে। ফলে বাংলাদেশ সামনের দিকে কিন্তু একটা খাদের কিনারায় পড়ে যাচ্ছে, অর্থাৎ সম্পর্কের টানাপোড়েনের মধ্যেও পড়ে যাবে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র তো এই সময়ে যেন চীনকে সে তো প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখে, ফলে সেই প্রতিদ্বন্দ্বিতার জায়গা থেকে চীনের বিরুদ্ধে যে ধরনের এখানের নীতিগুলো গ্রহণ করবে সেগুলোকে বাংলাদেশের মানতে হবে। এটা মানতে গিয়ে চীনের সাথে তার কী ধরনের সম্পর্ক হবে, এটার ফলাফল সামনে গিয়ে কোন দিকে মন নেবে, এটা কিন্তু এখনও স্পষ্ট না। ফলে এই ভয়াবহতাগুলো আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে। এবং এখানে আরও সংকট যেগুলো এই চুক্তিটার ফলে আমাদের এখানকার যে শিল্প, এখানকার যে জাতীয় শিল্প, আমাদের যে ঔষধ খাত বা আমাদের হচ্ছে কৃষি
সেখানে এই জায়গাগুলো তো আমরা দেখবো এক ধরনের হচ্ছে ধসের জায়গাগুলো নেমে আসবে। কারণ এর ফলে আমাদের এই চুক্তির মধ্যেই বলা আছে যে আমাদের এখানকার যে বেসরকারি প্রতিষ্ঠান বা শিল্প কারখানাগুলো আছে সেইগুলোতে কিন্তু ভর্তুকি দেওয়া যাবে না। একই সাথে হচ্ছে আমেরিকান যে প্রতিষ্ঠানগুলো এখানে হচ্ছে শিল্প বা তার অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে ধরবে, তখন দেশীয় শিল্পের মতোই তাকে সুবিধা প্রদান করতে হবে। তাহলে এর ফলে যেটা হবে, এই শিল্পগুলো কিন্তু আমেরিকার পুঁজির একটা দখলে যাওয়ার সম্ভাবনা কিন্তু এখানে থেকে গেছে। একই সাথে হচ্ছে বাংলাদেশের যে কৃষি, সেই কৃষির মধ্যে যেমন এখানে বাধ্যতামূলক যে মাংস কিংবা হচ্ছে কৃষিজাত পণ্য যে আমদানির ব্যাপারগুলো আছে, সেগুলোর মধ্যে যে জিনিসটা হবে যে আমাদের স্থানীয়ভাবে এখানে গ্রামীণ যে অর্থনীতি আছে, যে অর্থনীতির উপর মানুষগুলো দাঁড়িয়ে আছে, বিশেষত পোলট্রি কিংবা গরুর খামার যারা আছে মাংস উৎপাদন করে কিংবা দুগ্ধজাত পণ্য, এগুলো কিন্তু ক্ষতির শিকার হবে এবং অনেকগুলো মানুষ এখানে যেমন হচ্ছে কর্মসংস্থান হারানোর একটা ব্যাপার আছে। একই সাথে এখানকার জাতীয় অর্থনীতি ধসের একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এই যে একটা চুক্তি, যেটা হচ্ছে বাংলাদেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট পরিপন্থী একটি চুক্তি, এবং মোটা থেকে বলা এই চুক্তিকে আমরা বিশ্লেষণ করলে দেখবো যে বাংলাদেশ ব্যাপক পরিমাণে এখানে একটা ক্ষতির শিকার হচ্ছে। এই পরিমাণে একটা ক্ষতিকারক চুক্তি বাংলাদেশের মানুষের, বাংলাদেশ বিরোধী একটি চুক্তি, সেই চুক্তিটি সংগঠিত হলো ঠিক বাংলাদেশের মানুষের অভিমত ছাড়াই কিংবা বাংলাদেশের মানুষের কোনো প্রকার এখানে হচ্ছে মতামত ছাড়াই। যে চুক্তিটা স্বাক্ষরিত হলো হচ্ছে আমাদের ইন্টারিম সরকারের আমলে, অর্থাৎ 9 ফেব্রুয়ারি হচ্ছে স্বাক্ষরিত হলো। এই চুক্তিটা নিয়ে বাংলাদেশের যে খুব বেশি পরিসরে যে আলোচনায় নিয়ে আসবে সেটা কিন্তু আনা হয়নি। দেখেন, আপনারা খেয়াল করে দেখেন যে হ্যাঁ ভোট না ভোট সেইটা প্রচারণার জন্য বাংলাদেশ ওই ইন্টারিম গভর্নমেন্ট যে পরিমাণে হচ্ছে অর্থ খরচ করেছে কিংবা যে পরিমাণে প্রচারণা নিয়েছে, কিন্তু আমরা দেখলাম যে এ পরিমাণে একটা চুক্তি যেটা বাংলাদেশের স্বার্থের সাথে খুব গুরুত্বপূর্ণভাবে জড়িয়ে আছে, সেইটা কিন্তু কোনোভাবে এখানে প্রচারে আসলো না এবং নেওয়া হলো না। কেন নেওয়া হলো না, বিষয়টা কিন্তু খুবই স্পষ্ট এখানে। একই সাথে আমাদের এই চুক্তি যে ইন্টারিম একাই করেছে ব্যাপারটা তাও না, আমাদের এখানকার যে জাতীয় রাজনীতিতে যে সমস্ত বড় বড় দল এনসিপি বা বিএনপি জামাত যারা আছে, তারাও কিন্তু এই চুক্তির পক্ষে থাকলো এবং তারা কোনো দ্বিমত করলো না। আমরা একইভাবে আবার দেখলাম যে আমাদের পার্লামেন্টে যে চুক্তিটাকে আনতে হবে নির্বাচন হওয়ার পরে, সরকার যে এই চুক্তিটাকে সামনে নিয়ে আসবে এবং এটা আরও খোলাসা করবে জনগণের সামনে, এটার ফলাফল কী, এটা আরও আলোচনা নিয়ে আসবে, সেই জিনিসটা কিন্তু আমরা দেখলাম না। বিপরীতে আমরা কী দেখলাম হচ্ছে যে যখন এই চুক্তিটা ওইখানে আসার প্রসঙ্গ আসলো, তখন পয়েন্ট অফ অর্ডারের নামে ঠিক সেই চুক্তিটাকে আনা হলো না, অর্থাৎ পার্লামেন্টে কোনোভাবে এই চুক্তিটাকে আনা হলো না। তাই এই জায়গা থেকে আমরা একটা জিনিস খুব স্পষ্টভাবে বলতে পারি, এই পার্লামেন্ট কিংবা এই শাসক গোষ্ঠী কিংবা এই সরকার কিংবা ওই ইন্টারিম সরকার, এটা কোনো কালে জনগণের ছিল না, কখনোই হচ্ছে জনগণের নয়। এই পার্লামেন্ট যেমন জনগণ নয়, জনগণের নয়, একইভাবে এই পার্লামেন্ট কিন্তু ওই আমেরিকারে ঠিক দাসত্ব করতেছে। ওখানকার পার্লামেন্টে যারা এখন পর্যন্ত নির্বাচিত হয়ে গেছে, যে দলগুলো ওখানে আছে, সবাই ঠিক একই কাতারে দাঁড়িয়ে আছে। কেউ আসলে আমেরিকার বিরোধিতা করতেছে না, বরং জনগণের বিপরীতে এবং জনগণের বিপক্ষে তারা দাঁড়িয়ে আছে। সেই জায়গা থেকে আমরা বলতে চাই, যারা আজকে এই পার্লামেন্টে বসে বড় বড় ভাষণ দিচ্ছে, দেশপন্থার কথা বলতেছে, কেউ বলতেছে যে পার্লামেন্টে মেরুদণ্ড নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, কিন্তু আমরা বলতে চাই এদের আসলে সেই দেশপন্থী কোনো আলাপও নাই, দেশপন্থী কোনো অবস্থানে নাই, কিংবা ওই পার্লামেন্টে মেরুদণ্ড নিয়ে দাঁড়িয়ে থাকার মতো অবস্থাতে আসলে তারা নেই। ফলে এই জায়গাতে আমরা সকলের কাছে একটা আহ্বান জানাতে চাই যে এই যে অসম চুক্তি, এই যে বাংলাদেশ ধ্বংসকারী চুক্তি এবং দাসত্বের চুক্তি, এই চুক্তিকে বাতিল করতে হবে। এই বাতিলের জন্য আমাদেরই ঠিক আওয়াজটা দিতে হবে। একই সাথে এই গভর্নমেন্টকে সেই চাপটাও প্রয়োগ করতে হবে যাতে এই চুক্তিটা বাতিল করতে তারা বাধ্য হয়। এর বাইরে আমাদের কোনো উপায় নেই, নতুবা আমাদের বাংলাদেশ এবং আমরা সকলেই মিলে একটা ব্যাপক অর্থনৈতিক সংকটের দিকে ধাবিত হব এবং বাংলাদেশ একটা সংকটের মুখে পতিত হবে।